আসসালামু আলাইকুম। বার্সেল স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখাবো নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান। এটা হচ্ছে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী। তো আমরা আজকে এই নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায় নাম হচ্ছে পদার্থের গঠন। আমরা এই পুরো অধ্যায়টি আমরা এক ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং অত্যন্ত সহজ এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে। যেহেতু এই চ্যাপ্টারটা অনেক বড়, তো সুতরাং এখানে কিন্তু আমি যে অংশটুকু আমি হাইলাইটস করে দিব এটুকু শুধু মুখস্থ বা মনে রাখবো। আর যেখানে শুধুমাত্র বোঝানোর প্রয়োজন সেখানে মাত্র একটু আমি বুঝাইয়ে দিব। আর ইলেকট্রন বিন্যাসের জন্য আলাদা চমৎকার একটি ক্লাস আছে। ইলেকট্রন বিন্যাসের সেই ক্লাসটি আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আর ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব না। বাকি অংশটুকু আলোচনা করব। তো প্রথমে অংশে এই চ্যাপ্টার প্রথম অংশে আম আ সূচনা অংশে আলোচনার মধ্যে এখানে কয়েকটা তথ্য আছে যে প্রাচীন গ্রিক দার্শনিকরা ভাবতেন কি দিয়ে? সকল পদার্থই বুঝি মাটি, পানি, বায়ু, আগুন দিয়ে তৈরি। হ্যাঁ? এটা আমরা জানলাম। এরপরে হচ্ছে যে আসছে ১ম এ ডেমোক্রিটাসের নাম। তিনি সর্বপ্রথম কিন্তু বলছে যে পদার্থকে ভাঙতে থাকলে এমন একটা ক্ষুদ্র অংশ পাওয়া যাবে যেটাকে আর ভাঙা যাবে না। তখন তিনি সেটার নাম দিয়েছেন এটম। তো এটম শব্দটা অ্যাটমাস থেকে আসছে যার অর্থ অবিভাজ্যতা। এই তথ্যটা আমরা জেনে নিলাম। আর এরপরে ২ টা সালের কথা বলছে। একটা হলো ২৫০০ বছর পরে। এক কথা মানে ডেমোক্রিটাসে এই কথা বলার ২৫০০ বছর পরে। তখন সময় হয়ে গেছে ১৮০৩ সাল। তখন বিজ্ঞানী ডাল্টন আসলে কয়েকটা পরীক্ষা-নিরীক্ষা করে কিন্তু তিনি আবারও পরমাণু নিয়ে একটা মতবাদ দিয়েছিলেন। তিনি আবারও বলছিলেন যে পরমাণু অবিভাজ্য। এটা কে বলছিলেন? ডাল্টনে। তো আসলেই পরমাণু অবিভাজ্য না, বর্তমানে আমরা জানি সেটা নিয়ে এখানে আলোচনা করা হবে। তো ১ম এ বলছে মৌলিক পদার্থ। তো মৌলিক পদার্থ কি সেটা আমরা সবাই জানি। যে পদার্থে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য মনে রাখবো। যেমন এই পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থ ১১৮ টি। প্রকৃতিতে পাওয়া গেছে ৯৮ টি, বাকিটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তো এই তথ্যগুলো আমরা মুখস্থ করব। সাথে আরেকটা তথ্য হচ্ছে যে আমাদের শরীরে মোট ২৬ টি মৌলিক পদার্থ আছে। এরপরে আমরা চলে যাব যৌগিক পদার্থ। তো যেই পদার্থকে ভাঙলে ২ বা ২ এর অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় সেটা হচ্ছে যৌগিক পদার্থ। যেমন পানি একটা যৌগিক পদার্থ, কারণ পানিকে ভাঙলে আমরা পাবো ২ টা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন। একেবারে লেখার ছক হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যেখানে ক্যালসিয়াম আছে, কার্বন আছে এবং অক্সিজেন ৩ টা আছে। তো এর পরের পার্টে আমরা চলে আসলাম পরমাণু ও অণু। তো পরমাণু অণু কি সেটাও আমরা জানি কিন্তু আসলে, হ্যাঁ? তো পরমাণুটা হচ্ছে একেবারে পদার্থের বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক। যেটাকে আরো ভাঙলে সেটা আর ওই পদার্থের বৈশিষ্ট্য ধারণ করতে পারবে না। আমরা যদি বলি সোডিয়াম, সোডিয়ামকে ভাঙতে থাকলে সোডিয়ামের সর্বশেষ কণাটা এটাকে আরো ভাঙা যাবে। বাট এটাকে আরো ভাঙলে সেটা যে সোডিয়াম আর বোঝা যাবে না। সেটাই হচ্ছে সোডিয়ামের পরমাণু। এ কথা বলছে। আর অণু কাকে বলে সেটা তো আমরা জানি। ২ এর অধিক পরমাণু যদি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলি অণু। তো যেমন পানি হচ্ছে একটা অণু, কিন্তু হাইড্রোজেন হচ্ছে একটা পরমাণু, অক্সিজেন হচ্ছে একটা পরমাণু। তো একইভাবে আমরা দেখব যে ২ টা অক্সিজেন মিলে মৌলিক পদার্থের অণু হইতে পারে। আর এখানে পানি আর মানে ভিন্ন পদার্থ দিয়েও কি হলো? অণু ঘটলো। আর একই পদার্থ দিয়েও কি হলো? অণু হলো। তাহলে অণু কি হইতে পারে? মৌলিক পদার্থেরও হইতে পারে, আবার অণু যৌগিক পদার্থেরও হইতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে মোলের প্রতীক। তো খুব সুন্দর করে দেওয়া আছে। মোলের প্রতীক অ্যালুমিনিয়ামকে Al দিয়ে, Z কে Zn দিয়ে এবং হাইড্রোজেনকে H দিয়ে প্রকাশ করা যায়। তাহলে এগুলো হচ্ছে ইংরেজি লেটার। ইংরেজি লেটারটা ইংরেজি লেটার দিয়ে করা যাবে, তবে ল্যাটিন নাম থেকেও আনতে হবে। আনা যাবে। ল্যাটিন নাম থেকেও আনা যাবে, ইংরেজি নাম থেকেও আনা যাবে। তবে অবশ্যই সেটা কি হতে হবে? ইংরেজি লেটার দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। এই লাইনটা আমরা মুখস্থ করে নিতে পারি। আচ্ছা, তারপরে এখন প্রতীক লেখার কতগুলা নিয়ম আছে। নিয়ম ১, এখানে এক নিয়ম ১ এর মধ্যে বলা আছে যে যদি ইংরেজি দিয়ে লিখি, ইংরেজি নাম থেকে আনি অথবা ল্যাটিন নাম থেকে আনি, তাদের নামের ১ম অক্ষরটা, যেমন হাইড্রোজেনের H, অক্সিজেনের O, নাইট্রোজেনের N, এই কথা বলছে। এটা হচ্ছে ১ম রুল, যে আমরা তাদের নামের ১ম অক্ষর দিয়ে তৈরি করব এবং সেটা হবে ক্যাপিটাল লেটারের। এই কথা বলা আছে, মানে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হবে। দ্বিতীয় রুলসটা বলছে যে যদি আমরা ২ টা নেই, যেমন ক্লোরিনের আমরা C এবং L নিলাম, ক্যালসিয়ামের C এবং A নিলাম, কোবাল্টের C এবং O নিলাম। যদি ২ টা নেই তাহলে ১ম টা অবশ্যই বড় হাতের, দ্বিতীয়টা ছোট হাতের। ১ম টা অবশ্যই ১ম অক্ষর, দ্বিতীয়টা দ্বিতীয় অক্ষর অথবা সুবিধাজনক কোনো। যেমন এখানে আমরা ক্লোরিনের ১ম টা এবং সুবিধাজনক তৃতীয়টা নিছি, অথচ ক্যালসিয়ামের ১ম ২ টাই নিয়ে নিছি।
এই কথা বলছে আমাদের বি নাম্বার, এই কথাগুলোই বলছে। সি নাম্বারে বলছে যে ল্যাটিন নাম থেকে আমরা নিতে পারি, যেমন ল্যাটিন নাম থেকে নিচ্ছে কি সোডিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম ছিল নেট্রিয়াম, তো নেট্রিয়াম থেকে অ্যানোনিয়া সোডিয়াম হয়েছে। এবার বাকিগুলো আমরা পড়ে নিব। এবার হচ্ছে সংকেত, প্রতীক জানলাম, এখন হলো সংকেত। একটু আগে আমরা জানলাম কি পরমাণু এবং অণু, আসলে পরমাণুকে যে প্রকাশ করে সেটাই হচ্ছে প্রতীক, আর অণুকে যে প্রকাশ করবে সেটা হলো সংকেত বা ফর্মুলা। তো এখানে সুন্দর কোনো সংজ্ঞা দেয় নাই, এখান থেকে একটা সংজ্ঞা আমরা বানাই নিব। কিভাবে বানাই নিব, যে একটি অণুতে আমরা এভাবে বলতে পারি সংজ্ঞাটা, একটি অণুতে যে কয়টি মৌল আছে এবং সেগুলা মানে কয়টা করে আছে পাশাপাশি বসিয়ে যেই ফর্মুলা পাশাপাশি বসালে যা তৈরি হয় সেটা হচ্ছে একটা সংকেত। এইভাবে আসলে আমরা বলতে পারি। আমি আবার বলি, একটি অণুতে কয়টি মৌল আছে এবং কতটি করে আছে সেগুলা পাশাপাশি বসিয়ে প্রকাশ করলে সেটাকে বলে সংকেত। তাহলে সংকেতটা হয় কার, অণুর, আর প্রতীকটা হয় কার, পরমাণুর। এইভাবে আমরা একটা সংকেত বানিয়ে নিতে পারি। পরের পার্ট হচ্ছে পরমাণুর সাংগঠনিক কণা। তো পরমাণু কি দিয়ে তৈরি, আমরা সবাই জানি পরমাণু ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে তৈরি। আর এগুলাকে বলা হয় কি পরমাণুর সাংগঠনিক কণা বা মৌলিক কণা। তাহলে মৌলিক কণা কাকে বলে আমরা এখান থেকে মুখস্থ করব। আর মৌলিক কণা বা সাংগঠনিক কণা তিনটি, আমরা সেগুলা সবাই জানি, ইলেকট্রন প্রোটন নিউট্রন। এখন এই তিনটা কণা নিয়ে জানতে চাইতেছে। তো এখানে আছে তোমাদের বইয়ে এই ইলেকট্রনের আদানের পরিমাণ আছে, এখানে আমরা মুখস্থ করতে পারি। তারপরে ইলেকট্রনের ভরের কথা বলা আছে, মুখস্থ করতে পারি। ইলেকট্রনের আপেক্ষিক আদান কত ধরা হয়েছে সেটা আমরা জানতে পারি, এই কথাগুলো বলা আছে। ইলেকট্রনকে প্রতীক ই দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, আপেক্ষিক আদান -1, কিন্তু আসলে আদানটা হচ্ছে মূলত হচ্ছে এত, প্রকৃত আদান। আর এই হচ্ছে বর। এখানে আরেকটা তথ্য দেওয়া আছে 1840 গুণ কম প্রোটন আর নিউট্রন। এইভাবে বাকিগুলো আসলে এটা মুখস্থের বিষয় কিন্তু, হ্যাঁ, একেবারে প্রোটনেরও এই তিনটা তথ্য, একেবারে নিউট্রনেরও এই তিনটা তথ্য, এগুলো আমরা আসলে মুখস্থই করব। ওকে, হ্যাঁ, কাকে কি দিয়ে প্রকাশ করা, কার বর কত, কার আদান কত, তার আপেক্ষিক বর কত, আপেক্ষিক আদান কত, হ্যাঁ, এগুলা মুখস্থের বিষয়। পারমাণবিক সংখ্যা, এটা আমরা ক্লাস 8 এ পড়ছি। তো পারমাণবিক সংখ্যাটা তো আমরা সবাই জানি যে কোন একটা পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মূলের পারমাণবিক সংখ্যা বলে। এটা আমরা হুবহু মুখস্থ করব। প্রোটন 2টা থাকলে পারমাণবিক সংখ্যা 2, প্রোটন 1টা থাকলে পারমাণবিক সংখ্যা 1, প্রোটন 100টা থাকলে পারমাণবিক সংখ্যা হলো 100। ঠিক আছে? এখন এই পারমাণবিক সংখ্যাকে মূলের আইডি নাম্বার বলা হয়। তাহলে মূলের আইডি নাম্বার কাকে বলা হয়, এই জিনিসটা আমরা জেনে গেলাম এবং মুখস্থ করে নিলাম। অর্থাৎ এই পারমাণবিক সংখ্যা দিয়ে মৌলকে চিনা যায়, এজন্য এটাকে আইডি নাম্বার বলা হয়। কেন আইডি নাম্বার বলা হয় সেটা আমরা জেনে নিলাম। বর সংখ্যা, সেটা আমরা ক্লাস 8 এ পাইছি। প্রোটন আর নিউট্রনের যোগফলকে এই প্রোটনের সংখ্যা এই নিউট্রনের সংখ্যা যোগ করলে কি হয়ে যাবে, বর সংখ্যা বা মাস নাম্বার। তাইলে আবার মাস নাম্বার থেকে প্রোটন বাদ দিলে নিউটন বের হয়ে যাবে। মাস নাম্বার মানে বর সংখ্যা থেকে আবার প্রোটন বাদ দিলে নিউটন বের হয়ে যাবে। যেমন এখানে সোডিয়ামের বর সংখ্যা বলছে 23 আর প্রোটন সংখ্যা বলছে 11, 23 তে 11 বাদ দিলে নিউটন সংখ্যা 12 বের হয়ে যাবে। এখানে বইয়ে অঙ্ক আছে, আমরা অঙ্কগুলা দেখে নিতে পারি। তো বর সংখ্যাকে উপর দিয়ে দেখানো হয় আর পারমাণবিক সংখ্যাকে নিচে দেখানো হয়। পারমাণবিক সংখ্যার ইলেকট্রন সংখ্যার সমান হয়ে যাবে। এখান থেকে জানলাম যে তার বর সংখ্যা 23, পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, প্রোটন সংখ্যা হচ্ছে 11, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। অর্থাৎ পারমাণবিক সংখ্যাটা 11, প্রোটন সংখ্যা 11 এবং ইলেকট্রনের সংখ্যা 11। আর বর সংখ্যা থেকে যে ইলেকট্রন মানে 11 বাদ দেয় তাইলে 12 বের হবে, নিউটনের সংখ্যা সবকিছু এখান থেকে বের হয়ে যায়। তো এখানে বইয়ে আরো অনেক সাবটাট আছে, বের করে দেখাইছে, তোমাদেরকে বের করতে বলছে, সেটা তোমরা নিজেরাই করতে পারবা। পরমাণু মডেল, তা আমরা ক্লাস 8 এ পরমাণু মডেল পাইছিলাম সংক্ষিপ্তভাবে, দুইটা বোরের এবং রাদারফোর্ডের। এখানে দুইটা আছে, এখানে আরেকটু সামান্য বিস্তারিত। তো প্রথম লাইনটা আমরা মুখস্থ করব যে এখানে 1911 সালে তিনি দিছে, 1911 সাল সংখ্যাটা আমরা মুখস্থ করব। প্রথম কথায় বলছে পরমাণুর একটা নিউক্লিয়াসের কথা, এটা কে বলছে, বোর বলছে। তো এই পরমাণু এই আমরা দেখো একটা নিউক্লিয়াসের কথা বলছে, তিনি বলছেন প্রথম যে পরমাণুটা কেন্দ্র আছে যার নাম নিউক্লিয়াস। তিনি সর্বপ্রথম নিউক্লিয়াসের কথা বলছেন, এই কারণে তার এই পরমাণু মডেলকে নিউক্লিয়ার মডেল বলা হয়। তাহলে কার পরমাণু মডেলকে নিউক্লিয়ার মডেল বলা হয়, রাদারফোর্ডের পরমাণু মডেলকে নিউক্লিয়ার মডেল বলা হয়। কেন বলা হয়, কারণ তিনি সর্বপ্রথম পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াসের ধারণা দেন। নিউক্লিয়াসটা কেমন এখানে বলছে, নিউক্লিয়াসটা বলছে যে এই যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে, নিউট্রন থাকে, আর প্রোটন আর নিউট্রনের ভর হইলো পরমাণুর ভর। ঠিক আছে? তার মানে একটা পরমাণু ভর এই সবকিছু বাদ দিয়া এইটুকু জায়গায়। এবং তিনি আরো বলছেন যে এই নিউক্লিয়াসটা অতি ক্ষুদ্র, পুরা পরমাণুর তুলনায় নিউক্লিয়াসটা একেবারে ছোট। দ্বিতীয় কথা বলছে নিউক্লিয়াস ছাড়া আর ইলেকট্রন ছাড়া পরমাণু বাকি জায়গাটা একেবারে ফাঁকা থাকে, এই কথা বলা আছে।
তো আমরা চিত্রের মধ্যে দেখাইছি মূলত তিনি কিরকম কথা বলছে। কয়েকটা ইলেকট্রন আছে, একটা নিউক্লিয়াস আছে আর বাকি জায়গাটা পুরোটাই ফাঁকা, এখানে আর কোনো কিছুই নেই। তিনি তৃতীয় কথাটা বলছেন যে সৌরজগতের মতো। তিনি বলছেন যে সূর্যের চারপাশে যেমন গ্রহগুলা ঘুরে তেমনি নিউক্লিয়াস চারপাশে ইলেকট্রনগুলা ঘুরে। তিনি বলছেন এই কথা সৌরজগতের কথা। এজন্য তার মডেলকে সৌর মডেলে বলা হয়। তাহলে কার মডেলকে সৌর মডেল বলা হয়? আমরা রাদারফোর্ডের ফর্ম মডেলকে সৌর মডেল বলা হয়। কেন সৌর মডেল বলা হয়? কারণ তার প্রস্তাবিত মডেলে তিনি বলছিলেন যে সূর্যের চারপাশে গ্রহগুলা যেইভাবে ঘুরে ঠিক নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলা ঠিক সেইভাবেই ঘুরে। এজন্যই তিনি এজন্য তার মডেলকে সৌর মডেল বলা হয়। তাহলে কাকে সৌর মডেল বলা হয়, কার মডেলকে নিউক্লিয়ার মডেল বলা হয়, এগুলো আছে, এগুলো আমরা মুখস্থ করে নিব। তারপর তিনি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছে, যতটা প্রোটন থাকে ততটা ইলেকট্রন থাকে। ওই যে একটু আগে আমরা বললাম সোডিয়ামের প্রোটন সংখ্যা যদি 11 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা 11 হবে। এই কথাটা কে বলে গেছে? এই কথাটা রাদারফোর্ড বলে গেছেন। এই জন্যই মূলত শ্বাস শূন্য হয়। এন্ড পরমাণুর কেন শ্বাস শূন্য হয় অথবা পরমাণু কেন আধান নিরপেক্ষ? কারণ যতটা প্লাসের প্রোটন থাকে ততটা মাইনাসের ইলেকট্রন থাকে। দুটোটা সমান হয়ে যাওয়ার কারণে পরমাণু আধান বা শ্বাস শূন্য। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা কি শিখলাম? রাদারফোর্ডের পরমাণু মডেল বর্ণনা করা শিখলাম। এখানে বলা হবে পরমাণু কেন শ্বাস নিরপেক্ষ, এখানে বলা হয়েছে কেন নিউক্লিয়ার মডেল বলা হয়, এবং এখানে কেন বলা হয়েছে সৌর মডেল বলা হয়। তিনটা প্রশ্ন আলাদা পাই গেলাম এটার ভিতরে। ওকে, এবার হলো যে তিনি বলছেন যে যেভাবে সৌরজগতের চতুর্পাশে ঘুরে ঠিক তেমনি ইলেকট্রনগুলো মানে সৌরজগতের চতুর্পাশে যেভাবে গ্রহগুলো ঘুরে ঠিক নিউক্লিয়াসের চতুর্পাশে ইলেকট্রনগুলো সেম ভাবে ঘুরে। তিনি এই কথাও আবার বলে গেছেন। অর্থাৎ নিউক্লিয়াস গুলা ইলেকট্রন গুলা স্থিতিশীল নয় বরং ঘূর্ণয়নশীল। তিনি এই কথা বলে গেছেন ৪র্থ নম্বরে। এখন এই রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে কতগুলো সীমাবদ্ধ আর ত্রুটি ধরা পড়ছে। প্রথম হলো যে আমরা যেমন জানি যে পরমাণুর এরকম কক্ষপথ থাকে, প্রথমে আমরা জানি। হ্যাঁ, কিন্তু তিনি আসলে এইভাবে বলে গেছেন। অর্থাৎ পরমাণুর কক্ষপথের আকার আকৃতি নিয়ে তিনি কোনো ধারণা দিতে পারেন না। এটা হচ্ছে প্রথম ব্যর্থতা। দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে যে তিনি বলছেন যে সৌরজগতের গ্রহগুলা যেভাবে মানে সৌরজগতের সাথে তুলনা করছেন এক কথায়। কিন্তু আমরা জানি সূর্য এবং এই যে পৃথিবী তারা পরস্পরকে কি দিয়ে আকর্ষণ করে? তাদের ভরের কারণে, আহ, আহ, মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে, কোনো আদানের কারণে নয়। অর্থাৎ এগুলা আদান নিরপেক্ষ, অথচ এগুলা কি আদানযুক্ত। ইলেকট্রন গুলো আদানযুক্ত, নিউক্লিয়াস আদানযুক্ত। এগুলা আকর্ষণ করে আদানের কারণে, অথচ এগুলাতে কোনো আদান নাই। অর্থাৎ সৌরজগতের সাথে তুলনা করাটা যথাযথ হয়নি। এটা হচ্ছে দ্বিতীয় একটা সীমাবদ্ধতা। তৃতীয় সীমাবদ্ধতা হচ্ছে যে একটা ইলেকট্রন কিভাবে ঘুরবে তিনি বলে গেল, একাধিক ইলেকট্রন কিভাবে ঘুরবে উনি আসলে এই নিয়ে মানে স্পষ্ট কোনো কিছু ধারণা বা মডেল তৈরি করে দিতে পারেন নাই। ৪ নাম্বারটা হচ্ছে ভয়াবহ একটা অভিযোগ। সেটা হচ্ছে যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্ব অনুসারে একটা ইলেকট্রন মানে মাইনাস ইলেকট্রন যদি একটা প্লাসের প্রোটনের চতুর্পাশে ঘুরলে তাদের মাঝখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে, যার কারণে এটা ঘুরতে ঘুরতে কি হবে, মানে সে তার মানে কক্ষপথটাকে ছোট করে ফেলবে। ছোট করতে করতে একসময় সে কি হবে, কেন্দ্রের মধ্যে পতিত হয়ে যাবে, অর্থাৎ পরমাণু ধ্বংস হয়ে যাবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে আসলে পরমাণু এইভাবে ধ্বংস হয় না। তাহলে আহ, ম্যাক্সওয়েলের তত্ত্ব সঠিক হলে বোরের তত্ত্ব ভুল, বোরের তত্ত্ব সঠিক হলে ম্যাক্সওয়েলের তত্ত্ব ভুল। কিন্তু ম্যাক্সওয়েলের তত্ত্ব সঠিক প্রমাণিত হয়ে গেছে, তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে বোরের মডেলটা ভুল। এই কথাই তিনি বলে গেছেন। তা আমরা এবার সরি আমি বোর বলছিলাম রাদারফোর্ডের মডেলের কথা। তো রাদারফোর্ডের মডেল নিয়ে আমরা জানলাম, এখন আমরা বোরের মডেলে চলে আসব। তো বোরের মডেলের প্রথম কথাটি হচ্ছে কি, এ হচ্ছে বোর, নিলস বোর 1913 সালে। তাহলে রাদারফোর্ড মডেলটা প্রস্তাব করেছেন 1911 সালে, আর তিনি প্রস্তাব করেছেন 1913 সালে, মাত্র 2 বছর পরে। তো বোরের পরমাণু মডেলের মূল কথাটাই বলে যায়, এখানে একটু ভালো করে বুঝতে হবে, কারণ এখানে বেশ কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে। তো প্রথমে শুরু করে দেই। বলা আছে যে তিনি মূলত নির্দিষ্ট কক্ষপথের কথা বলে গেছেন। তিনি বলছেন ইলেকট্রনগুলো ইচ্ছামতো ঘুরতে পারে না, বরং সেগুলো ঘুরে নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত কক্ষপথে। ঠিক আছে, যেমনটা আমরা ছবিতে দেখতেছি এরকম শেল বলে বা কক্ষপথ বলে বা পাওয়ার শেল বলে। তারপরে বলছেন যে এগুলা নির্দিষ্ট অনুমোদিত এবং নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রন ঘুরে, এবং যে ইলেকট্রনের জন্য যে কক্ষপথ নির্দিষ্ট সেই ইলেকট্রনটা সেই কক্ষপথে ঘুরতে পারে। অর্থাৎ কেউ কারো ইচ্ছা বা মর্জি মতো চলতে পারে না। তো সেই কক্ষপথ গুলাকে শক্তি স্তর বলে, অরবিট বলে, শেল বলে, স্থির কক্ষপথ বলে। তাহলে প্রথম কথা হইলো যে তিনি তার মডেলে কক্ষপথের সম্বন্ধে ধারণা দিচ্ছেন। দ্বিতীয় কথা আমরা চলে যাই। দ্বিতীয় কথার মধ্যে তিনি বলছেন যে, সরি প্রথম কথা এখনো শেষ হয়নি। তিনি বলছিলেন যে
কক্ষপথে যখন ইলেকট্রনগুলা গোড়া অবস্থা থাকে তখন ইলেকট্রনগুলা শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। একই কক্ষপথে থাকা অবস্থা সে কোনো শক্তি শোষণ বিকিরণ করে না। তো এই কক্ষপথগুলাকে তিনি n দিয়ে প্রকাশ করছেন। n এর মান 1 2 3 দিয়ে বলে, আবার n এর মান k l m n দিয়ে বলে। n এর মান 1 মানে কক্ষপথ একটা, n এর মান 3 মানে কক্ষপথ তিনটা। আর এগুলাকে k l m n দিয়ে প্রকাশ করে। k মানে হচ্ছে প্রথম কক্ষপথ, l মানে হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, m মানে হচ্ছে তৃতীয় কক্ষপথ, এইভাবে আর কি। হ্যাঁ, কে এল এম এন, এভাবে এন মানে হচ্ছে চতুর্থ কক্ষপথ। এ হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বোর মডেল অনুসারে কোন শক্তিস্থ ইলেকট্রনের কণিক ভরবেগ। তা আমরা ভরবেগের কথা জানছি, যদি কোনো বস্তু ভর থাকে আর যদি বেগ থাকে তাহলে তার একটা ভরবেগ থাকে। কিন্তু যদি সে ঘুরতে থাকে তাহলে তার ভরবেগটা হয় কণিক ভরবেগ। কারণ তার গতি না বাড়লেও তার প্রতি মুহূর্তে কি হয়, বেগ পরিবর্তন হয়। হ্যাঁ, বেগ পরিবর্তন হওয়ার কারণে তার ভরবেগেরও পরিবর্তন হয়। তার মানে গোলাকার পথে বা ঘূর্ণায়মান পথে কোনো বস্তু একটা ভরবেগ থাকে যেটাকে কণিক ভরবেগ বলে। তাহলে ইলেকট্রন গুলো যে এইভাবে ঘুরতেছে, ইলেকট্রন গুলোরও কি আছে, কণিক ভরবেগ আছে। তিনি এটা বের করতে সক্ষম হয়েছেন। তিনি বলছেন কণিক ভরবেগ হচ্ছে m(b)r = n(h/2)π। তিনি এই কথা বলে গেছেন যে যেখানে r হচ্ছে m(b)r এর মধ্যে r হচ্ছে যে কক্ষপথে আছে ইলেকট্রনটা, ওই কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে r। আর বি হচ্ছে ওই যে ইলেকট্রনটার ভরবেগের কথা বলছে সেই ইলেকট্রনটার বেগ হচ্ছে বি। এবং এখানে যে এইচ এর কথা বলা আছে, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তো প্লাঙ্কের ধ্রুবকের মানটা তো ধ্রুবক, যেহেতু মানটা নির্দিষ্ট আছে আমরা মুখস্থ করে নিব। হ্যাঁ, এরপরে এন হচ্ছে সেই কক্ষপথের সংখ্যা, অর্থাৎ সে কি প্রথম কক্ষপথ থাকলে এন এর মান হচ্ছে 1, দ্বিতীয় কক্ষপথ থাকলে এন এর মান হচ্ছে 2, এইভাবে আর কি। এখন এটা নিয়ে অঙ্ক আছে, আমরা এই চ্যাপ্টারে অঙ্ক করব। তো আমাদেরকে কি দিয়ে দিবে, আমাদেরকে আর এর মান দিবে, বি এর মান দিবে, এম হচ্ছে ইলেকট্রনের ভর, এটা আমরা মুখস্থ রাখতে পারবো, এটা নির্দিষ্ট। এইচ আমরা মুখস্থ রাখতে পারি, এটা হলো নির্দিষ্ট। ফাই এর মান মুখস্থ রাখতে নির্দিষ্ট, এটা তো জানি আমরা 3.1416। সুতরাং এন এর মান দিবে, বি এর মান, আর এর মান দিবে। তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। আর আমাদেরকে যদি কণিক ভরবেগ বলে তাহলে এগুলো কিছুই লাগবে না, শুধুমাত্র আমাদের এন এর মান লাগবে। যদি বলে একটা ইলেকট্রন চতুর্থ কক্ষপথে আছে তাহলে এন এর মান এখানে 4 বসিয়ে দিবে, এস এর মান মুখস্থ, ফাই এর মান মুখস্থ। তাহলে এমবিআরটাই হচ্ছে তার কণিক ভরবেগ বের করতে বলছে, এটা পুরোটার মানে বের করে নিব। শুধুমাত্র এন এর মান জানা থাকলে এন এর মানটা বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। এরকম অনেকগুলো অঙ্ক আমরা আমরা প্র্যাকটিস করব বিভিন্ন নোট গাইড থেকে। তারপরে এন এর কথা তো বলছি। আচ্ছা, এন এর কথা আবার এখানে আসছে। এরপরে হচ্ছে যে সি নাম্বারে তিনি বলছেন যে যখন ইলেকট্রনগুলো বলছিল যে একই কক্ষপথে থাকে তখন শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। কিন্তু ইলেকট্রনগুলো শক্তি শোষণ করলে এই কক্ষপথ থেকে সে লাফ দিয়ে কি করতে পারে, উপরে কক্ষপথ চলে যেতে পারে এবং শক্তি বিকিরণ করে লাফ দিয়ে আবার নিচের কক্ষপথ চলে আসতে পারে। আমি কি বুঝাতে পারছি? এক থেকে সে লাফ দিয়ে চলে যাবে উপরে কিংবা এর উপরে কিংবা উপরে কিংবা আর উপরে। অর্থাৎ প্রথমটা থেকে লাফ দিয়ে সে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমে যাইতে পারে। অথবা দ্বিতীয়টা থেকে লাফ দিয়ে তৃতীয়, চতুর্থ, পঞ্চমে যাইতে পারে। এইভাবে তৃতীয়টা থেকে লাফ দিয়ে চতুর্থ, পঞ্চমে যাইতে পারে। কি করে লাফ দিবে সে? যদি তাকে শক্তি দেওয়া, শক্তি শোষণ করে সে লাফ দিবে। আবার কিছুক্ষণ পর সেই শক্তিটা ছেড়ে দিয়ে কি করবে, সে আবার আগের জায়গায় চলে আসবে। এই কথাই বলছে। হ্যাঁ, সি নাম্বার এই কথাই বলছে। এখন এই শক্তিটা যে ছেড়ে দিবে সেটা বিকৃত শক্তি। সেই শক্তিটাকে যদি একটা প্রিজমের ভিতর দিয়ে প্রবেশ করানো যায় তাহলে এরকম একটা 7 রঙের একটা রং দেখা যায়, যাকে বলা হয় বর্ণালী বলা হয়। তাহলে ফর্মুলা থেকে কি কারণে বর্ণালী বের হয়, এটার ব্যাখ্যা রাদারফোর্ড না দিতে হইলেও বোরে দিতে পারছে ফর্মুলা থেকে কেন বর্ণালী তৈরি হয়। তাহলে এই যে কথা বলছি, এখন যেই পরিমাণ শক্তি শোষণ করে সে লাফ দিয়ে উপরে উঠবে, ঠিক সেম পরিমাণ শক্তি শোষণ করে সে আবার নিচে চলে আসবে লাফ দিয়ে। শক্তির পরিমাণটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি, এটা বোরে বের করে গেছে। এটা হলো এইচবি হচ্ছে শক্তির পরিমাণ, এটা হলো hc/λ, যেখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, ল্যামডা হচ্ছে ওই যে আলোটা সে আলোটার তরঙ্গ দৈর্ঘ্য, এবং সি হচ্ছে আলোর বেগ, সেটা আমরা জানি। এগুলা বসাই দিলে আমরা কি করব, তার বিকৃত বা সহিত শক্তির পরিমাণটা বের করতে পারবো। এই যে সি হচ্ছে আলোর বেগ, যেটা হচ্ছে 30 কোটি এখানে দেওয়া আছে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে এইচবি, বি হচ্ছে শোষিত বা বিকৃত শক্তির কম্পাঙ্ক। যদি আমরা আমাদেরকে বলে শক্তির পরিমাণ তাহলে আমরা এগুলোর মান বসানো লাগবে না, সরাসরি এই তিনটার মান বসাইলে হবে। ল্যামডা হচ্ছে সে তরঙ্গ দৈর্ঘ্য মান আমাদেরকে দিয়ে দিবে এইভাবে ঢেউ আকারে, দুই ডের মাঝখান দিয়ে যেটা আছে মান দৈর্ঘ্য, সেটাকে বলা হয় ল্যামডা। এই তো হয়ে গেছে। আর এস তো প্লাঙ্কের ধ্রুবক আছে। এখন এই যে আমি যে কথা বলছিলাম, যে শক্তিটা সে শোষণ করবে এই শক্তিটা সে কিছুক্ষণ পরে ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার শক্তিটা যদি এরকম একটা প্রিজমের ভিতর দিয়ে যে আমরা
মানে প্রিজমের ভিতর দিয়ে যদি নিতে পারি তাহলে প্রিজমের পিছন দিয়ে কি দেখা যাবে, এরকম 7 রঙের একটা বর্ণিল কালার দেখা যাবে, যেটাকে অ্যাটমিক স্পেকট্রা বা পারমাণবিক বর্ণালী বলে। তাহলে পারমাণবিক বর্ণালী কাকে বলে, এই লাইনটা মুখস্থ করে নিবে, দুইটা লাইন। পারমাণবিক বর্ণালী কাকে বলে, এটা আমরা পেয়ে গেলাম। ওকে, এখন বোরের মডেল মোটামুটি শেষ। এখন বোরের মডেলের সাফল্য এবং সীমাবদ্ধতা দুইটা আলোচনা করব, সংক্ষেপে আলোচনা করি। তো সাফল্যের মধ্যে তিনি ওই কি বলছেন যে আহ, তিনি কক্ষপথ আকার আকৃতি সম্বন্ধে সঠিক ধারণা দিতে পেরেছেন, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে যে তিনি বর্ণালীরা ব্যাখ্যা করতে পেরেছেন। তৃতীয় কথা হচ্ছে যে তিনি দুইটার কথা বলছে এখানে। আচ্ছা, আমার এখানে দুইটা আসছে, বই আরেকটা থাকতে পারে। তো বোরন মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা গুলো কি তিনি একটা ইলেকট্রন মানে হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও ওই সোডিয়াম পটাশিয়াম মানে উপরে যেগুলোতে ইলেকট্রন বেশি তাদের বর্ণালী ব্যাখ্যা করতে তিনি পারেন নাই। আবার হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করলেও তার কথা মতো এখানে একটা রেখা পাওয়া যাওয়ার কথা, কিন্তু রেখা পাওয়া গেছে অনেকগুলো। তো কি কারণে অনেকগুলো রেখা, এই প্রশ্নের উত্তর বা ব্যাখ্যা তিনি দিতে পারেন নাই, যদিও সেটা এখন আমরা জানি। এটা হচ্ছে বর্ণালীর মধ্যে একটা সমস্যা। এই কথা এই কথা এই নাম্বারে বলছে যে একটা রেখা দেখা যাওয়ার কথা, কিন্তু রেখা দেখা গেল অনেকগুলা। এই কেন দেখা গেল এটা বলতে পারে নাই। আর আমরা বর্তমানে জানি যে যে ইলেকট্রন গুলা কিন্তু সরাসরি কক্ষপথে থাকে না, থাকে উপকক্ষপথে মানে অরবিটালে থাকে, sp-df অরবিটালে থাকে। তিনি কিন্তু শুধু অরবিটের কথা বা কক্ষপথের কথা বলে গেছেন, তিনি কিন্তু উপকক্ষপথের কথা বলতে পারেন নাই, এটাও একটা সীমাবদ্ধতা। তো বোরের পরমাণু মডেল শেষ। এখন পরমাণুতে শক্তিশালী ইলেকট্রন কিভাবে বিন্যাস থাকে। আমি আগে বললাম ইলেকট্রন বিন্যাস নিয়ে অসাধারণ 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 একটা ক্লাস আছে, যার কারণে ইলেকট্রন বিন্যাস নিয়ে এখানে আলোচনা করব না। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা ইলেকট্রন বিন্যাসের সেই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিব। সুতরাং সেই ভিডিওটা দেখলে আমরা ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে সেরা ক্লাসটি পেয়ে যাব। তা আমরা ইলেকট্রন বিন্যাস বাদ দিয়ে পরের পার্টে চলে যাই। এটা হলো যে আমরা পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর আমরা বের করব। আপেক্ষিক পারমাণবিক ভর পারমাণবিক ভর কি আমরা একটু ক্লিয়ার করে দেই। এখানে আমরা মজার দুইটা জিনিস শিখবো। পারমাণবিক ভর আমরা শিখছি যে যে ওই যে দুইটা কতগুলা প্রোটন আর নিউট্রন যোগ করলে যে ভরটা আসে সেটা হলো কি পারমাণবিক ভর। এখন আমরা দেখতেছি যে এই যে এই কারো পারমাণবিক ভর কপার হচ্ছে 63.5, একইভাবে ক্লোরিন হচ্ছে 35.5। যদি প্রোটন আর নিউট্রনের যোগফলে ভর হয় তাহলে দশমিক আসলে করতে, কারণ প্রোটন আর নিউট্রন অর্ধেক অর্ধেক নাই, আছে গোটা গোটা, ঠিক না? আসলে ব্যাপারটা হলো এটা হলো তার আপেক্ষিক পারমাণবিক ভর। কিভাবে? কারণ হচ্ছে যে কিছু আইসোটোপ আছে, ওদের ভর হলো মনে করো এই যেমন ক্লোরিনের কথা বলি, ক্লোরিনের কিছু ভর আছে 35, কিছু ভর আছে 37। এমন যাদের 35 পাওয়া যায় তারা হইলো 75%, যাদের 37 পাওয়া যায় তাদের হইলো আবার মনে করো 25%। তো গড়ে তাদেরকে আমরা 35.5 ধরে নিই। বোঝা গেল? তো এগুলো হচ্ছে আইসোটোপ। তো আইসোটোপের একটা পার্ট মনে হয় আমার এখান দিয়ে মিস্টেক হয়ে গেছে, আমি এটা একটু পরে আলোচনা করব। তো আপেক্ষিক পারমাণবিক ভর বের করার কয়েকটা পদ্ধতি আছে। তার মধ্যে দেখো কিভাবে বের করি। এই যে ফ্লোরিনের একটা পরমাণু ভর, অ্যালুমিনিয়ামের একটা পরমাণু ভর, ওদের একটা পরমাণু ভরকে কি দিয়ে ভাগ করব? এই যে কার্বন 12 এর এই 12 ভাগের এক অংশ দিয়ে ভাগ দিব। কাকে? এটাকে। তাহলে ফ্লোরিনের পারমাণবিক ভর বেড়ে যাবে, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর বেড়ে যাবে। এই পারমাণবিক ভর আমরা বের করব, তারপর আপেক্ষিক পারমাণবিক ভর বের করব। এখন প্রথম পারমাণবিক ভর বের করি আমরা। তাইলে একটা পরমাণু ভরকে কি দিয়ে ভাগ করবো? কার্বন 12 এর এই 12 ভাগের এক অংশ দিয়ে। এটা আমাদের ধ্রুবক সংখ্যা, এটা আমরা মুখস্থ করে নিব। আর একটা মৌলের পরমাণু ভর আমাদেরকে দিয়ে দিবে। তাহলে সেটা উপরে বসাই, এটা নিচে বসাই, সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে আমাদের রেজাল্টটা চলে আসবে। তাহলে শুরু করি। যেমন এই যে হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা পরমাণু ভর, আর হচ্ছে ওই যে কার্বন 12 এর, কার্বন 12 এটা মুখস্থ, এটা সবসময় নিচে দেখবে 1.66 × 10⁻24 গ্রাম। বুঝা গেল তো? তাহলে আমরা কি করলাম, এই একটা পরমাণু ভর বসালাম কার? অ্যালুমিনিয়ামের। আর এই সবকিছু নিচে ওই কার্বন 12 এর 12 ভাগের এক অংশ আসবে। এবার এটা বসানোর পরে সায়েন্টিফিক ক্যালকুলেটর ভাগ দিলে 27 আসে। তার মানে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হলো 27। এইভাবে সবাই পারমাণবিক ভর বের করে। তাহলে এতক্ষণ ছিলাম ভর সংখ্যা, আর এটা হলো পারমাণবিক ভর। তাহলে ভর সংখ্যার পারমাণবিক ভর কি ভিন্ন। আমরা ভর সংখ্যা পড়ছি কি, প্রোটন এবং নিউট্রনের যোগফলকে বলে ভর সংখ্যা। আর পারমাণবিক ভর কিভাবে বের করে? একটা পরমাণু ভরকে কার্বন 12 এর 12 ভাগের এক দিয়ে ভাগ দিলে যেটা, এটা হলো তার। এইভাবে আমরা অনেকগুলো অঙ্ক আমরা প্র্যাকটিস করব নোট গাইড বা বিভিন্ন সোর্স থেকে। আমরা অনেকগুলা করবো যে কিভাবে তার পারমাণবিক ভর বের করে। এবার চলে আসবো আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের মধ্যে। ও মজার মজার ব্যাপারটা হলো যে এই যেটা, এটা হলো মজার ব্যাপার। বলা হচ্ছে এটা তো হলো পারমাণবিক ভর, পারমাণবিক ভরের কোনো একক থাকে না। কেন থাকে না?
আচ্ছা, এটা যখন আমরা ভাগ করলাম, এখানে গ্রাম আর এখানে গ্রাম কাটা গেল, তাহলে 87 সাথে আর কিছুই আসলো না। তাহলে কেন পারমাণবিক ভর একক থাকে না? কারণ একই জাতীয় দুইটা রাশির অনুপাত যদি হয়, একই জাতীয় দুইটা রাশির ভাগ যদি হয়, ভাগফল হয়, তাহলে তাদের কি থাকে না? কোনো একক থাকে না। তো কেন একক থাকে না? এই দুইটা লাইন আমরা খুব সুন্দর করে মুখস্থ করব। হ্যাঁ, একই জাতীয় কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হলো দুইটি ভরের অনুপাত। তাহলে দোনোটাই ভর, তাহলে দুইটি ভরের অনুপাত, সেজন্য আপেক্ষিক পারমাণবিক ভরে একক থাকে না। কিংবা তুমি নিজে ভাষা বলতে পারো যে একই জাতীয় দুইটা রাশির ভাগফল থেকে আসছে, যার কারণে তার কোনো একক নাই। তাহলে এটা মজার একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম। এখন হইছে আপেক্ষিক পারমাণবিক ভর, আমরা এখন গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করব, যেটা ওই যে 63.5 বা 65.5। এখানে আরেকটা কথা বলি, এই পারমাণবিক ভরটি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। পারমাণবিক ভরটি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। যদি বলে পারমাণবিক ভরে একক থাকে না কেন, যদি বলে আপেক্ষিক পারমাণবিক ভরে একক থাকে না কেন, তাহলে একই কথা। যদি বলে পারমাণবিক ভর বের করো, যদি বলে আপেক্ষিক পারমাণবিক ভর বের করো, তাহলে একই কথা। এগুলো আপেক্ষিক পারমাণবিক ভর। এখন বের করবো কি? গড় আপেক্ষিক পারমাণবিক ভর। ওই যে বললাম যে একজনের 63.5, আরেকজনের 65, এটা আসলো কোত্থেকে? কারণ এই যে 27 আসলো, 28 আসবে, 29 আসবে, কিন্তু দশমিক আসবে কেন? দেখো, এই হচ্ছে সেই সূত্র। এই সূত্রের মধ্যে এই যে পি হচ্ছে বড় সংখ্যা, আর এটা হলো পার্সেন্টেজ। এটা হলো বড় সংখ্যা, এটা হলো পার্সেন্টেজ। ব্যাপারটা একটু ক্লিয়ার করে বুঝাই দিই, ঠিক আছে? যেমন ক্লোরিন, বাস্তবে কিছু ক্লোরিন পাওয়া যায় যাদের ভর 35, মানে আপেক্ষিক পারমাণবিক ভর হলো 35। বাস্তবে কিছু ক্লোরিন পাওয়া যায় যাদের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 37। এদেরকে পরস্পর আইসোটোপ বলে। আইসোটোপ হচ্ছে একই মৌল, দুটোই কি ক্লোরিন। একই মৌলের ভিন্ন ভরের, একটা ভর 35, একটা ভর 37। একই মৌলের ভিন্ন ভরের যে পরমাণুগুলো পাওয়া যায় তাদেরকে বলা আইসোটোপ। এখন প্রকৃতিতে এই 35 পাওয়া গেছে কত পার্সেন্ট? 75%। 37 পাওয়া গেছে কত? 25%। ওই যে ফি ইন্টু এম, এই ফি হলো কত? 35, আর এম হলো কত? এই 75%। কিউ ইন্টু এন, এই কিউ হলো কত? 37 বার, এন হচ্ছে তার পার্সেন্টেজ। যদি আরেকটা পাওয়া যেত তাহলে আরেকটা এইভাবে লিখতাম, যোগ দিয়ে আরেকটা হলে আরেকটা এইভাবে ফেলতাম। ভাগ হলো কত? 100। এবার ক্যালকুলেটর একসাথে করলে পাওয়া গেছে 35.5। এইভাবে আপেক্ষিক গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যায়। এখন গড় আপেক্ষিক পারমাণবিক বের করার জন্য আরেকটা মজা দিছে, কপালে 63 আর 65 পাওয়া যায়। এখন এটা এবার গড় দিয়ে দিছে, তাইলে এখন কোনটা কত পার্সেন্ট পাওয়া যায়? তো মজার ব্যাপার হলো, এটা অঙ্ক এখানে আমরা করে দিয়েছি। 63 পাওয়া যায়, ধরে নিচ্ছি x%, তাহলে 65 পাওয়া যাবে বাকি 100 মাইনাস x%। তাহলে ওই সূত্রের মধ্যে বসাই দিছি। এখন সূত্রের রেজাল্টটা কত হবে তারা বলে দিয়েছে 63.5। তো প্রশ্ন মতে এটা সমান সমান 63.5। এবার যদি তুমি এই দিক সেই দিক এমনি হেমনে কত রকম অঙ্কটা করে, এটা তো পারবাই। তখন x সমান বাইছে 75%। তাহলে একটা কোনটা, ওই যে 63 যেটা দিচ্ছি, এটা বাড়ি গেছে কত? 75%। তাহলে বাকিটা বিয়োগ দিলে বাকিটা পারবো কত? 25%। হয়ে গেল না ব্যাপারটা? মজা না? তাহলে এই অঙ্কটা আমরা করে নিব, এবং এরকম আরো কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করে নিব, ঠিক আছে? এখন আমরা পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর দেখলাম, এখন আমরা আণবিক ভর দেখবো। তাহলে পারমাণবিক ভর ছিল পরমাণু থেকে আসছে, আণবিক ভর আসবে অণু থেকে। সিম্পল। এটা আমি বিস্তারিত আলোচনা করে ডাইরেক্ট অঙ্কতে চলে যাই, ঠিক আছে? কিভাবে করতে হবে? যেমন এই যে সালফিউরিক অ্যাসিডটা বার করবো। সালফিউরিক অ্যাসিড মধ্যে হাইড্রোজেনের ভর হলো কত? 1। হাইড্রোজেন আছে কটা? 2টা, গুণ হলো 2। তারপর চলে আসলাম যোগ। এবার সালফার, সালফার 32, সালফার আছে কটা? একটা, গুণ দিলাম 1। এবার আবার যোগ চলে আসলাম। অক্সিজেন হলো কত? 16, অক্সিজেন আছে কটা? 4টে। তাইলে এখানে হবে 2, এখানে হবে 32, এখানে 4 হলো 64। তাহলে সব মিলে হবে কত? 98। এটা হলো সালফিউরিক অ্যাসিড আণবিক ভর। তাহলে পারমাণবিক ভর বের করা শিখছি, আণবিক ভর বের করছি। আরো কিছু উদাহরণ দেই। যেমন হাইড্রোজেনের এই হাইড্রোজেনের যদি একটার বের হয় 1, এটা হলো তার পারমাণবিক ভর। কিন্তু হাইড্রোজেন যদি 2টা থাকে, তাহলে এটা হলো তার আণবিক ভর। পার্সেন্টই বুঝাই দিই, তাহলে 2 × 1 = 2। তাহলে হাইড্রোজেন আণবিক ভর হলো 2, পারমাণবিক ভর হলো 1। ক্লিয়ার? এখন আমরা চলে যাব নাইট্রিক অ্যাসিডের। তাহলে হাইড্রোজেন হলো কত? 1, 1 × 1, ইনটুটা দিলাম না, যোগ নাইট্রোজেন হলো 14, 14 × 1 আর দিলাম না, যোগ অক্সিজেন 16 ইনটু হলো কত? 3। এখানে 3 দিলাম, এখানে 1, 1, 1 ইনটু দিলাম না। তাহলে আইলো কত? বাস 63 গ্রাম হলো নাইট্রিক অ্যাসিডের ভর। ক্লিয়ার? আরেকটা করি আমি, কার্বন ডাই অক্সাইডের। কার্বন হলো কত? 12, 12 × 1। অক্সিজেন হলো কত? 16, 16 × 32, তাহলে কত? 44 গ্রাম চলে আসলো। এইভাবে আমরা আণবিক ভর প্র্যাকটিস করব। ক্যালসিয়াম কার্বন, ক্যালসিয়াম হলো 40, 40 × 1। কার্বন হলো 12, 12 × 1। অক্সিজেন হলো 3, 16, 48, সমান সমান হলো 100 গ্রাম। তো আণবিক ভর বের করতে পারবো। আরেকটা উদাহরণ আছে সর্বশেষ, নাইট্রোজেন হলো 23। এখানে ভুল হয়ে গেছে কোথায়? এই যোগটা হবে না। এখানে সোডিয়াম, সোডিয়াম কার্বনেট, এটা এটা ইনটু হইব 2। সোডিয়াম হলো 23, সোডিয়াম আছে 2টা, 23 × 2। কার্বন হলো কত? 12, 12 × 1, এক আর দেই নাই, অক্সিজেন 3, 16, 48। তাহলে কত? 106 গ্রাম হয়ে গেল। এখন আইসোটোপ, ওই যে আইসোটোপটা আমি মিস্টেক করে গেলাম।
তাহলে আইসোটোপটা হলো কি, যে সকল পরমাণু প্রোটন সংখ্যা সমান কিন্তু বর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন। এক কথা হলো প্রোটন সংখ্যা সমান মানে হলো ফার্মিক সংখ্যা সমান কিন্তু বর সংখ্যা ভিন্ন। তাহলে ভিন্ন বর সংখ্যা বিশিষ্ট আর প্রোটন সংখ্যা যেহেতু সমান তাহলে প্রোটন সংখ্যা একই মোলের, তাহলে একই মোলের ভিন্ন বর বিশিষ্ট পরমাণুগুলোকে পরস্পর আইসোটোপ বলে। তো সঙ্গে এটা মুখস্থিত, এটা সুন্দর সংখ্যা। যে সকল পরমাণু প্রোটন সংখ্যা সমান কিন্তু বর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, বিট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে একেবারে আইসোটোপ বলে। যেমন হাইড্রোজেনের 3টা আইসোটোপ, একটা নাম হচ্ছে প্রোটিয়াম, একটা নাম ডিউটেরিয়াম, একটা নাম ট্রিটিয়াম। অক্সিজেন 3টা আইসোটোপ, একটা অক্সিজেন 16, একটা 17, একটা 18। প্রোটন একটা, প্রোটন একটা, প্রোটন একটা, প্রোটন সংখ্যা সমান। নিউট্রন নাই, নিউট্রন একটা, নিউট্রন 2টা। তাহলে একই মৌল প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলে। তাহলে হাইড্রোজেন আইসোটোপ 3টা, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রকৃতি পাওয়া গেছে, বিজ্ঞানীরা 6 পর্যন্ত 7 পর্যন্ত বানালাইছে পরীক্ষাগারে, আর প্রকৃতি পাওয়া গেছে এত পর্যন্ত। ওকে, তা আইসোটোপ জানলাম। এখন তেজস্ক্রিয় আইসোটোপ কি? এই যে আইসোটোপ প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, তিনটার মধ্যে যে কোনো একটা অথবা দুইটা, মানে সব মৌলের যে কিছু আইসোটোপ আছে স্থির আর কিছু আইসোটোপ আছে অস্থির। যেগুলো অস্থির তাদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্ত হয়, মানে নিজে নিজে ভেঙে যায়। ভেঙে গিয়ে তার থেকে কি বের হয়? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এগুলা বের হয়। সেই সকল আইসোটোপকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। আর এই ধরনের রশ্মিকে তেজস্ক্রিয় রশ্মি বলে। তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? তো যে সকল আইসোটোপ নিজে নিজে, যে সকল আইসোটোপের নিউক্লিয়াস নিজে নিজে ভেঙে গিয়ে আলফা, বিটা, গামা রশ্মি নিঃসরণ করে, সেই সকল আইসোটোপকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। বাস মুখস্থ। তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? তেজস্ক্রিয় আইসোটোপ সংখ্যা 3000-এর বেশি বই দিছে। তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, বিদ্যুৎ উৎপাদনে, ধ্বংসাত্মক কাজে ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে দুইভাবে ব্যবহার করে, রোগ নির্ণয় এবং হচ্ছে রোগ নিরাময়, দুই জায়গায়। প্রথমে আমার রোগটা কি জানলাম, পরে আমি রোগটার ট্রিটমেন্ট করলাম। রোগ নির্ণয় কি কি ব্যবহার করা যায়? টেকনিশিয়াম 99 দিয়ে ব্যবহার করা হয়। কি দিয়ে ব্যবহার করা হয়? ছবি তোলা হয়। ছবি তুলি, দেখে যে যে হাড় কেটে গেছে, ভেঙে গেছে, হ্যাঁ, এরকম কিছু দেখা যায়, এই কথা বলা আছে। সেই টেকনিশিয়াম 99 থেকে গামা রশ্মি নির্গত করে। গামা রশ্মি মূলত শরীরের ভিতর থেকে যখন বের হয়ে আসে, ইনজেকশন দিয়ে এটা ঢুকাই দেওয়া হয়। গামা রশ্মি যখন বের হয়ে আসে, তো একটা মেশিন দিয়ে সেই গামা রশ্মিগুলো সংগ্রহ করে ছবি প্রিন্ট করা হয়। ছবি থেকে ক্লিয়ার ভাবে দেখা যায় হাড়ে কোন জায়গায় কি সমস্যা আছে। এই যে টেকনিশিয়াম নিয়ে 90টা শরীরের ভিতরে ঢুকে দিলাম, সমস্যা নাই। সে লাইফ টাইম হচ্ছে 6 ঘন্টা। 6 ঘন্টা পরে প্রস্রাবের সাথে বের হয়ে আসে নিরাপদ। তো এইভাবে, মানে একটা উদাহরণ দিছে আরকি। এগুলো বাস্তব আরো আরো আছে। যেমন তোমার ক্যান্সার কোষ আছে কিনা শনাক্ত করা যায়, টিউমার কোষ আছে কিনা শনাক্ত করা যায়, আর থাইরয়েডের সমস্যা আছে কিনা জানা যায়। আরো অনেক কিছু আছে, বই এখানে আসে না আরকি। এখন রোগ যদি জানতে পারি তাহলে রোগ নিরাময়ও করা যায়। যেমন আয়োডিন 131, এটাই মুখস্থ করবে। আয়োডিন 131, টেকনিশিয়াম 99। আয়োডিন 131 দিয়ে কি করা যায়? মানে ওই যে থাইরয়েড গ্রন্থির কোষ কলা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায়, যেটাকে গলগণ্ডের কথা বলছে আরকি। এই যে এগুলোর কথা, হ্যাঁ। এখানে রেডিও থেরাপি দিচ্ছে এরা। আচ্ছা, তাহলে আয়োডিন 131 দিয়ে কি করা যায়? থাইরয়েডের কোষ কলা নিয়ন্ত্রণ করা যায়। আর কোবাল্ট 60 দিয়ে কি করা যায়? এই যে রেডিও থেরাপি দিয়ে টিউমার এবং ক্যান্সার কোষকে ধ্বংস করা যায়। ফসফেট 32 দিয়ে রক্তে লিউকেমিয়া মানে ব্লাড ক্যান্সারের চিকিৎসা করা হয়। কৃষিক্ষেত্রে, তো কৃষিক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জমিতে কি পরিমাণ সার লাগবে সেটা বের করা যায়। অতিরিক্ত সার দিলে যেমন পরিবেশের জন্য ক্ষতি, অতিরিক্ত সার দিলে তেমনি আমাদেরও আর্থিক ক্ষতি। তাই কি পরিমাণ সার লাগবে সেটা বের করার জন্য তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়, এই কথা বলা আছে। এছাড়া পোকামাকড় নিয়ন্ত্রণ করার জন্য আমরা কি করি? কীটনাশক। কীটনাশক বেশি দিলে স্বাস্থ্যের ক্ষতি, পরিবেশের ক্ষতি, উপকারী পোকার জন্য ক্ষতি। এই জন্য কোন পোকাতে কতটুকু কীটনাশক লাগবে সেটা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জানা যায়। তারপরে বোঝা গেল তো? এরপরে ফসলের মান উন্নয়নের জন্য জিনগত পরিবর্তন, এটা আমরা পড়াবো পরবর্তীতে, বায়োলজি বেশ কিছু চ্যাপ্টার পড়াবো। মিউটেশন বলে, কিছু কিছু তেজস্ক্রিয় আইসোটোপের কারণে মিউটেশন হয়। মিউটেশনের কারণে পজিটিভ পরিবর্তন হয়, নেগেটিভ পরিবর্তন হয়। যাচাই বাছাই করে নেগেটিভ গুলা বাদ দিয়ে পজিটিভ গুলা পরবর্তীতে নতুন ফসল হিসেবে আমাদের জন্য চলে আসে। তাহলে কৃষিক্ষেত্রে ফসলের পুষ্টিতে, ক্ষতির পোকামাকড় নিয়ন্ত্রণে, ফসলের মান উন্নয়নে 3 জায়গায় আমরা ব্যবহার করতে পারি। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। কি করা হয়? নিউক্লিয়ার ফিশন, মানে তেজস্ক্রিয় পরমাণুটাকে বাংলায় প্রচুর পরিমাণ তাপ শক্তি নির্গত হয়। সেই তাপ দিয়ে কি করা হয়? সেই তাপ দিয়ে পানি বাষ্প করা হয়। বাষ্প পানি দিয়ে টারবাইন ঘুরানো হয়। টারবাইন দিয়ে জেনারেটর ঘুরানো হয়। জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এখানে ব্যাখ্যা আছে। প্রয়োজন আমার কথাটা আবার বারবার শুনবে। তো আমাদেরও বাংলাদেশে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শেষের পথে, সেটার কাজ শেষ হলে আমরা 2400 মেগাওয়াট। আমি তথ্যগুলা সব জায়গায় হাইলাইটস করে দিচ্ছি যেন তোমরা এগুলা মুখস্থ করে নিতে পারো, মনে রাখতে পারো। এমসিকিউ আসতে পারে, ক ক জ্ঞানমূলক প্রশ্ন আসবে, খ জ্ঞানমূলক প্রশ্ন
অনুধাবনমূলক প্রশ্ন আসবে। তো আমি মনে করি যে একেবারে এই চ্যাপ্টার প্রায় সবকিছু হয়ে গেছে, তেমন কোনো কিছু বাকি নেই। আমি যেভাবে দেখাইছি এইভাবে বারবার পড়লে আশা করি সবকিছুই পারবা। তো আজকে আসি এটার ক্ষতিকর প্রভাব। এখানে অনেকগুলো কথা বলা আছে যে এগুলা থেকে যে আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত হয় সেগুলো আমাদের ক্যান্সার তৈরি করতে পারে, কিংবা আমাদের জেনেটিক কোড পরিবর্তন করে দিয়ে প্রতিবন্ধী শিশু জন্ম দিতে পারে। হ্যাঁ, কিংবা হিরোশিমা নাগাসাকিতে যে বোমা নিক্ষেপ করেছে সেটাও কিন্তু সে তেজস্ক্রিয় আশিরূপ দিয়ে বানানো বোমা। এছাড়া রাশিয়ার চেরনোবিলেও একটা দুর্ঘটনা ঘটছিল 1946 সালে, তথ্যগুলো মুখস্থ করবো। ঠিক আছে? তারপরে সেখানে অনেক লোক প্রাণ হারাইছে এবং পরিবেশ ধ্বংস হয়ে গেছে। 1000 বছরের জন্য সে জায়গা নিষিদ্ধ। আমরা চলে আসলাম এমসিকিউ তে। জেড একটি মৌল যার প্রোটন সংখ্যা হলো 111, ভর সংখ্যা 252। তাহলে এটাকে কিভাবে কি দিয়ে প্রকাশ করব? উপরে থাকবো এই যে 111 আর 252 কোথায়? এই 252 থাকবে উপরে, 111 থাকবো নিচে। উত্তর হলো এটা। ঠিক আছে? এবার এক্স মৌল, এ হলো এক্স মৌল, এটা হলো 146 আর 154, 25% আর 75%। তাহলে ওই সূত্রের মধ্যে বসা দিলে আমরা এই উত্তরটা পেয়ে যাবো। মনে আছে নি? পি ইন্টু এম যোগ কিউ ইন্টু এন ভাগ হলো 100। একটি মূলে একটি পরমাণু প্রকৃত ভর এত, তাহলে একটা ভর এত, এর আপেক্ষিক পারমাণবিক কত হবে? তাহলে এটা কত? কার্বন 12 এর 12 ভাগের 1 দিয়ে ভাগ করলে আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে তো? তাহলে অ্যালুমিনিয়ামের এখন প্রোটন সংখ্যা 13। হ্যাঁ ঠিক আছে, প্রোটন সংখ্যা 13, ভর সংখ্যা 27, এও ঠিক আছে। ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা 10, 27 এর তাই 13 গেলে কত থাকে? 14। তার মানে কি এটা ভুল। সরি, ইলেকট্রন সংখ্যা বলছে 10, ইলেকট্রন সংখ্যা তো 13 হবে নাকি? তাহলে 3 নাম্বারটা কি? ভুল। তাহলে উত্তর হচ্ছে কত? 1 আর 2। ক্লিয়ার? আচ্ছা, এর হলো পটাশিয়াম ফাউন্ডেশন, এটা তো মুখস্থ হলো। পটাশিয়াম ফাউন্ডেশন সংখ্যা 19। ঠিক আছে? এন সেলে, এন সেলে করা যাবে। তাহলে কে এল, তারপর হচ্ছে এম, তারপর হচ্ছে কি এন। তো আমি তো তোমাদের ইলেকট্রন বিন্যাস বলছে আলাদা চ্যাপ্টারে। তাহলে কে এর মধ্যে থাকতে পারে কয়টা? সর্বোচ্চ কে এর মধ্যে থাকতে পারে, এটা কার? পটাশিয়ামের এন সেলে হবে মনে হয়, কেন? তাহলে পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস যেহেতু দেখাই নেই, ওই ভিডিও দেখে তোমরা সিদ্ধান্ত নিও। স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 21, তাহলে ইলেকট্রনও আছে কত? 21। তাহলে ইলেকট্রনের বিন্যাস কোনটা হবে? তাইলে ওই ইলেকট্রন বিন্যাসের চ্যাপ্টার, এটা কিন্তু ইলেকট্রন বিন্যাস চ্যাপ্টারে আলোচনা করছি স্ক্যান্ডিয়ামটা। ঠিক আছে? ইলেকট্রন বিন্যাসের ওই ভিডিওটা আমরা দেখে নিব, কারণ ওটা একটা সেরা ক্লাস, এজন্য আমি এখানে আলাদাভাবে যুক্ত করিনি। কারণ ওইটাকে এত বিস্তারিত এত স্লো ভাবে আলোচনা করছিলাম যে যে মানে এখানে এটা ক্লাসটা বড় হয়ে যায়। তো সৃজনশীলে চলে আসলাম। একটা মূলের পরমাণু মডেল আঁকা জনাব বলেন, নবম শ্রেণীর ছাত্র ফরিদ এটা আঁকলো। তো আমরা এই মডেলটা দেখি বুঝছি এটা রাদারফোর্ডের পরমাণু মডেল। বড়টা হলে কি হইতো? আলাদা আলাদা হইতো, মনে আছে নি? আর একসাথে হলে কি হইব? রাদারফোর্ডেরটা। পানির সংখ্যা এক হলে এটা আমরা পাইছি মুখস্থ। পরমাণু দুটি নিউক্লিয়ন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন কেন? ব্যাখ্যা করো। কারণ তারা আইসোটোপ। ঠিক আছে? তারপর হলো ফরিদার কাছে পরমাণু মডেলের সীমাবদ্ধতা নির্দেশ করে, সেই মডেলটি বর্ণনা করো। তাহলে সীমাবদ্ধতা নির্দেশ করে সেই পরমাণু মডেল বর্ণনা করো। তাহলে সীমাবদ্ধতা গুলা নয়, মডেলটা। তাহলে মডেলটা আমরা 4টা তথ্য মুখস্থ, 4টা তথ্য আছিল সেটা করব। অঙ্কিত চিত্র অনুসারে পরমাণু কেন স্থায়ী হবে না আলোচনা কর। ম্যাক্সওয়েলের তত্ত্ব শেষের শেষের সীমাবদ্ধতা ম্যাক্সওয়েলের তথ্যটা শুধু লিখে দিব, হয়ে গেল না? তো প্রতীক কাকে বলে এটা আমরা দেখাইছি। পরমাণুতে কখন বলের সৃষ্টি ব্যাখ্যা করো সেটা আমরা ব্যাখ্যা করছি। সি যুগের আপেক্ষিক পারমাণবিক ভর বের করো। তাইলে এ এ হচ্ছে সি যুগের আপেক্ষিক পারমাণবিক ভর, সি যুগের, সি যুগ সালফ্রিক অ্যাসিড আপেক্ষিক আণবিক ভর বের করো। ওই যে 98 আমরা বার করে দেখাইছি না? 2 লাইন 3 লাইন, এখানে 3 নম্বরের প্রশ্ন দেখছো তো? 98 বের করছিলাম। দেখছেন? মানে সৃজনশীল, মানে আমরা যদি চ্যাপ্টারটা ভালো করে বুঝি, যত রকমের এমসিকিউ, যত সৃজনশীল প্রশ্ন আমরা কিন্তু আসলে উত্তর দিতে পারবো। এ এবং বি আইসোটোপ গুলো আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওই যে কোবাল্ট 60 দিয়ে ক্যান্সার, টিউমার, আর ফসফেট 32 দিয়ে রক্তের লিউকেমিয়া চিকিৎসা করে, এজন্য আমাদের জীবনে ভূমিকা রাখে। এবার তুমি একটু আস্তে আস্তে বিস্তারিত ব্যাখ্যা করে 4 নম্বরে উপযোগ করে লিখবে। তো আমাদের এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে গেছে। আশা করি এই চ্যাপ্টারটা একেবারে ক্লিয়ার ভাবে বুঝবো। প্রয়োজন আমরা ভিডিও কয়েকবার দেখবো, এবং আমরা যে জায়গাগুলো হাইলাইটস করছি সেগুলো আমরা মুখস্থ করবো। আর অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমরা আমাদের ইলেকট্রন বিন্যাসের সেই অসাধারণ ক্লাসটি দেখে নিব। তো আমরা পরবর্তীতে 4th অধ্যায় নিয়ে আরেকটা ভিডিও বানাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।